আজকের ভিডিওটা মেইন পার্ট নিয়ে। এই মেইন পার্টকে কিন্তু ছত্তিশগড়ের সিমলাও বলা হয়, আবার কিন্তু এই মেইন পার্টকে মিনি তিব্বতও বলতে পারেন। এই মেইন পার্টে যাবেন কিভাবে? হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠতে হবে, যে ট্রেনগুলো ঝারসুগুদা জংশনের উপর দিয়ে যাচ্ছে। আর এই ঝারসুগুদা জংশনের নেবেই স্টেশনের বাইরে বেরোলেই দেখতে পাবেন ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে। ওখান থেকে একটা গাড়ি বুক করে নিতে হবে, আর 190 কিলোমিটার পথ অতিক্রম করলেই কিন্তু এই মেইন পার্টে পৌঁছে যাওয়া যাবে। আর যারা ছত্তিশগড়ের সাইড থেকেই যাচ্ছেন বা ওর সারাউন্ডিং আশেপাশে জায়গা থেকে যাচ্ছেন, তারা কিন্তু ট্রেনে করে এক রাত্রি জার্নি করে পৌঁছে যেতে পারবেন অম্বিকাপুর স্টেশনে। সেই অম্বিকাপুর স্টেশন থেকে মাত্র 1.5 ঘন্টা পথ অতিক্রম করলেই কিন্তু এই মেইন পার্টে পৌঁছে যাওয়া যাবে। যেহেতু ছত্তিশগড়ের বিলাই সাইড থেকে যাচ্ছিলাম, তাই জন্য নেমে পড়েছিলাম কিন্তু এই অম্বিকাপুর স্টেশনে। এই অম্বিকাপুর স্টেশনের বাইরে গেলেই দেখতে পারবেন অটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেখান থেকে একটা অটো রিজার্ভ করে আপনারা চলে যেতে পারেন এই অম্বিকাপুর বাস স্ট্যান্ডে। অম্বিকাপুর বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনি গাড়ি পেয়ে যাবেন কি বাস পেয়ে যাবেন, যে যেটাতে কমফোর্টেবল হয়। বা গাড়ি নিয়ে নিলে কিন্তু গাড়িটা একদম 3 দিনের জন্য কি 2 দিনের জন্য বুক করে নিতে পারবেন প্যাকেজের মধ্যে। সেখান থেকে ওই বাস স্ট্যান্ড থেকে একদম চলে যেতে পারবেন মেইন পার্টের উদ্দেশ্যে। আপনারা ওখানে কন্ট্যাক্ট করে নিতে পারবেন, গাড়ির দামটাও ওখানে রেটটাও ফিক্সড করে নিতে পারবেন যে কত রেটে যাবে। এবার কোন সিজনে যাচ্ছেন, কোন টাইমে যাচ্ছেন, তার উপরে কিন্তু রেটটা ডিপেন্ড করবে। আমরা এখন অম্বিকাপুর বাস স্ট্যান্ড থেকে গাড়ি বুক করে নিয়েছি 2 দিনের জন্য। আর গাড়ি করে একটু সামনের দিকে এগোলেই দেখতে পারবেন দূরে এই টিলাগুলোকে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এই মেইন পার্টটা কিন্তু 2 রাত্রি 3 দিনের জন্য একটা আইডিয়াল চয়েস হতে পারে। আর যদি হয় এটা বর্ষাকাল, তাহলে তো এটা বেস্ট অপশন বলতে হবে। যেরকম বললাম, অম্বিকা স্টেশন থেকে মাত্র 1.5 ঘন্টা পথ অতিক্রম করলে পৌঁছে যাবেন এই মেইন পার্টে। আর আমরা কিন্তু এখন মেইন পার্টে পৌঁছে গেছি। আর আমরা ছিলাম এই টিবেটিয়ান গেস্ট হাউসে। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কিন্তু ফোন করে বুক করে নিতে পারেন এই টিবেটিয়ান গেস্ট হাউসটাকে। আর এখানে কিন্তু আমরা এই বিল্ডিংটাতে ছিলাম, আর পাশে আরেকটা বিল্ডিং ছিল যেটা আন্ডার কনস্ট্রাকশন ছিল। তারপর এদেরই রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ কমপ্লিট করলাম আর বেরিয়ে পড়লাম আমাদের মেইন উদ্দেশ্যের দিকে। আচ্ছা, এখানে কিন্তু ওরকম ব্যাপার নেই যে পাশাপাশি অনেক হোটেল বা গেস্ট হাউস বা রেস্টুরেন্ট আছে। এখানে যে গেস্ট হাউসে আছো সেখান থেকেই খেতে হবে। তারপরে আমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে চলতে শুরু করলাম। আর দুই পাশে ফাঁকা জায়গা, তার মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটতে লাগলো। আর পরিবারের সবার সাথে যদি যাওয়া যায় এরকম একটা জায়গায়, খুব একটা খারাপ হয় না। আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, যারা ভাবছো এখানে আসবে তারা কিন্তু কর্মা এথনিক রিসর্টটা বুক করে আসতে পারো। কর্মা এথনিক রিসর্ট কিন্তু ছত্তিশগড় ট্যুরিজমেরই আন্ডারে পড়ছে। তার জন্য কিন্তু ছত্তিশগড় ট্যুরিজমের সাইট থেকে বা কর্মা এথনিক রিসর্ট বলে অনলাইনে লিখে কি ওদেরকে ফোন করে রুম আগে থেকে বুক করে রাখতে পারো। 1.5 মাস আগে কি 2 মাস আগে থেকে রুমটা বুক করে রাখতে হবে, সেটা একবার ওয়েবসাইটে কি চেক করে নিতে পারো। আর 1800 থেকে 1900 পড়বে পার রুম রেট। এসি রুম পেয়ে যাবে এখানে, তো একবার ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে পারো। এই কর্মা এথনিক রিসর্টটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা, আর ফটোগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর এই রিসর্টটা। চলতে চলতে একটা জায়গায় এসে আমাদের সবারই চোখ আটকে গেল। ওই দূরে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা, আর দূরে ওই ধানের জমি, চাষের জমি। বেশ জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, মানে খুবই সুন্দর লাগছিল। তারপর আমরা আবার গাড়িতে উঠে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর দুপাশে এরকম গাছে মোড়ানো একটা রাস্তা দিয়ে আমরা চলতে শুরু করলাম। আর একটা জিনিস যেটা লক্ষ্য করলাম, এখানের রাস্তাঘাট কিন্তু খুবই ভালো। মানে গ্রামের এত ইন্টেরিয়রে চলে যাচ্ছি, তারপরেও কিন্তু সেরকম একটা জার্কিং মনে হচ্ছে না। রাস্তাঘাট কিন্তু যথেষ্টই ভালো।
আমাদের ফার্স্ট গন্তব্যে কিন্তু আমরা চলে এসেছিলাম। তার জন্য কিন্তু গাড়ি থেকে নেবে বেশ কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, সিঁড়ি দিয়ে আঁকাই বাঁকাই রাস্তা দিয়ে একটু নিচের দিকে নামতে হবে। আর এই জায়গাটার নাম হচ্ছে ফিশ পয়েন্ট। তাই জন্য দেখো এরকম একটা সবুজে মোড়ানো জায়গা দিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। আর রাস্তায় কিন্তু বলতে গেলে খুব একটা খারাপ না, নর্মালি সিঁড়ি আছে, ধাপে ধাপে সিঁড়ি আছে, আর এখানে রাস্তাও দেখতে পাচ্ছ খুব একটা খারাপ না। সেখান দিয়ে আমরা নেমে যেতে শুরু করলাম। আর যেহেতু বললাম যে বর্ষাকালের জন্য আরো বেশি ভালো, আমি যখন এই ফিশ পয়েন্টে ডেস্টিনেশনে পৌঁছাবো তখনই বুঝতে পারবে যে কেন আমি বর্ষাকালটাকে মেনশন করেছিলাম বেশি ভালো হিসাবে। চলে এসেছি আমরা ফিশ পয়েন্টের একদম মেন আকর্ষণে। আমরা যেহেতু বর্ষাকালে যাইনি তাই জন্য কিন্তু এটা অনেকটাই শুকনো শুকনো, কিন্তু বর্ষাকালে বুঝতেই পারছো যে এখানের পরিবেশটা কতটা সুন্দর হবে। আর এখানে আমি এখন নেমে যেতে শুরু করছি, মানে স্টেপ বাই স্টেপ নেবে একদম মিড অব্দি যাবো। আমার সাথে একবার ঘুরে দেখে নাও জায়গাটা। এই ফিশ পয়েন্ট দেখে নেওয়ার পরে আমরা আবার উপরের দিকে উঠতে শুরু করলাম, যেখানে আমাদের গাড়িটা রাখা আছে। এবারে এরপরে আরেকটা ডেস্টিনেশন আছে, মানে আরেকটা মেন আকর্ষণ আছে, যে যার দিকেই আমরা একটু তাড়াতাড়ি করে পৌঁছানোর জন্য চেষ্টা করছিলাম। গাড়িতে উঠেই গেছি আর এখন প্রায় সূর্যাস্তের টাইম, তাই একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম। আর আমাদের সাথে একবার রাস্তার ভিউটা দেখতে দেখতে একদম ডেস্টিনেশনে পৌঁছে যাও। এই হচ্ছে পারপাটিয়া সানসেট পয়েন্ট। এটা কিন্তু বেশ পপুলার। এই সানসেটের টাইমটাতে কিন্তু বেশ সুন্দর লাগে। আমি এখন গাড়ি থেকে নামবো, তারপরে চারিদিকটা ঘুরিয়ে দেখাবো যে কতটা সুন্দর এই জায়গাটা। আর দেখতেই পাচ্ছ চারিদিকে গাছে মোড়ানো একটা জায়গা, বেশ সূর্যটা অস্ত যাচ্ছে, কতটা সুন্দর একটা ভিউ হতে পারে তোমরা কল্পনাও করতে পারবে না। এই সামনের ভিউটা একবার দেখো কতটা সুন্দর লাগছিল। হালকা হালকা মেঘ ভ্যালিটাকে পুরো ঘিরে ফেলেছে, আর এদিকে সূর্যাস্তের টাইম, সব মিলিয়ে এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল। জায়গাটাকে দেখে কোনোভাবেই মনে হবে না যে এটা একটা ছত্তিশগড়ের মধ্যে অবস্থিত, মনে হচ্ছে এটা অনেক দূরেই একটা কোথাও চলে এসেছি। আর
আরেকটা ব্যাপার, এখানে সকালে যতটা গরম রাত্রিবেলার সাথে সাথে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল। মানে আমরা সকালে যে টেম্পারেচার যখন কিছু লাগছে না গায়ে, রাত্রিবেলাতে কিন্তু আমাদেরকে রীতিমতো একটা সোয়েটার গায়ে দিতে হয়েছিল, এতটাই ঠান্ডা লাগছিল। মানে রাত্রে আর সকালের মধ্যে টেম্পারেচারে কিন্তু হিউজ একটা ডিফারেন্স ছিল। আমরা গেছিলাম নভেম্বর মাসে, তাই জন্য কিন্তু এরকম একটা টেম্পারেচার পেয়েছিলাম। ফার্স্ট ডেতে কিন্তু আমরা এই দুটো জায়গায় ঘুরেছিলাম, একটা হচ্ছে এই ফিশ পয়েন্ট আর একটা হচ্ছে পারপেটিয়া সানসেট পয়েন্ট। ফার্স্ট ডেতে আমরা বেশি জায়গা রাখিনি, কারণ আজকে যেহেতু আমরা ট্রেন জার্নি করে এসেছিলাম, তাই ফার্স্ট ডেটা অল্প অল্প ঘুরে, আর সেকেন্ড ডেতে কিন্তু মেইন আকর্ষণগুলো, মানে মেইন পার্টের যে মেইন আকর্ষণ তা সেখানেই আমরা চলে গেছিলাম। সেকেন্ড ডেতে ফার্স্টেই আমরা চলে গেছিলাম বুদ্ধা টেম্পল, তারপরে দলজালি আর উল্টা পানি, এইগুলোই কিন্তু মেন পার্টের একদম বেশি আকর্ষণ বলতে পারো। আর এখন যেহেতু এখানে অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর তাই জন্য আমরা এখান থেকে এখন বেরিয়ে যেতে শুরু করলাম। আর এরপরে কিন্তু আমরা ডিরেক্ট এখান থেকে আমাদের গেস্ট হাউসে ফিরে যাব। এখন আমরা গাড়িতে উঠেই পড়েছি, আর দেখতেই পাচ্ছ দুপাশে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, আর প্রায় রাত্রি হয়ে এসছে, আর এখন আমাদের গাড়িটা তার মাঝখান দিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ রাস্তায় একটা লোকও দেখতে পারবে না, আর এখানে তো লাইটের কোনো ব্যবস্থাও নেই, তাই জন্য কিন্তু এখানেও একটু তাড়াতাড়ি মানে সন্ধ্যে সন্ধ্যায় বাড়ি মানে হোটেলে ফিরে আসতে হয়। আর এই হেডলাইটটাই ভরসা, রাস্তায় কোনো লোকও দেখতে পারবে না। আর এখন আমরা আমাদের গেস্ট হাউসে ফিরে এসেছিলাম। খুবই সুন্দর লাগছিল রাত্রিবেলাটা, বেশ লাইট দিয়ে চারিদিকে সাজানো, মানে বেশ এই যে গেস্ট হাউসটা, আর তার আশেপাশে কোনো গেস্ট হাউস নেই, আবার অনেকটা দূরে গেলে আরেকটা গেস্ট হাউস দেখতে পারবে। এখানে ওরকম কোনো ব্যাপার নেই, আমি ফার্স্টেই বললাম যে পরপর অনেক রিসর্ট বা গেস্ট হাউস বা হোটেলস বা রেস্টুরেন্টস কিছু পরপর থাকবে, এরকম কোনো সিস্টেম নেই। যে যে হোটেলে আছে, যে যে রেস্টুরেন্টে, সে সেই রেস্টুরেন্টেই খাবে, এরকমই এটা সিস্টেম। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। সেকেন্ড ভিডিওটা দেখতে ভুলো না, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। টাটা।